আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়ের পর পাকিস্তানকে চীনের পুরস্কার। পাকিস্তান পাচ্ছে 50% ছাড়ে আধুনিক J-35A যুদ্ধ বিমান। এবার নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল। হুতির জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ছুটল 10 লাখ ইসরায়েলি। ধসে পড়েছে মার্কিন অর্থনীতি, 36 ট্রিলিয়ন ঋণে দিশেহারা যুক্তরাষ্ট্র, ডয়েচে ব্যাংকের সতর্কতা। বাংলাদেশের 2 চিকেন স্নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত, 2 ইসরায়েলিকে হত্যার পর ফ্রি ফ্রি প্যালেস্তাইন যুবকের স্লোগান। চীনের মধ্যস্থতায় কাছাকাছি পাকিস্তান, আফগানিস্তান সম্পর্ক উন্নয়নে ঐক্যমত্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বিজয়ের কিছুদিনের মধ্যেই চীন পুরস্কার হিসেবে পাকিস্তানের কাছে চীনা অত্যাধুনিক 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-35A দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। কূটনৈতিক সূত্রগুলো এই উদ্যোগকে পাকিস্তানের সংঘাতে ভূমিকার পুরস্কার হিসেবে ব্যাখ্যা করেছে। এই পদক্ষেপটি চীন পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার গতি বাড়ানোর পাশাপাশি দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত আগ্রহ বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। পাকিস্তান আগামী আগস্টের মধ্যেই প্রথম দফায় 30টি 5ম প্রজন্মের স্টিলথ জেট J-35A ফাইটার জেট পাবে বলে আশা করা হচ্ছে। পূর্ব নির্ধারিত সময়সূচির তুলনায় এটি একটি জোরদার অগ্রগতি। বর্তমানে চীনে সরাসরি সফরে থাকা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার চীনা সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই চুক্তির আর্থিক ও লজিস্টিক বিষয়গুলি চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। এই চুক্তিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে চীনের প্রস্তাবিত আর্থিক সুবিধা। চীন এই যুদ্ধবিমানে 50% ছাড় দেওয়ার পাশাপাশি সহজ শর্তে অর্থ প্রদান মঞ্জুর করেছে, যা পাকিস্তানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে তা স্পষ্ট করেছে। চীনের মতে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের সফল আকাশ প্রতিরক্ষা পারফরম্যান্স এর স্বীকৃতি স্বরূপ এই ছাড় দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে গত বছর জানানো হয়েছিল পাকিস্তান 40টি J-35A যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যা হবে চীনের তৈরি এই উন্নত প্রযুক্তির প্রথম রপ্তানি। পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ দল ইতিমধ্যেই বেইজিংয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির এয়ার ফোর্সের সদর দপ্তরে J-35A বিমানের উপর প্রশিক্ষণ নিতে পাঠানো হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর চীন ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ সহ আঞ্চলিক নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। এই যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি চীন পাকিস্তানের বেসামরিক ও সামরিক অবকাঠামোতে অতিরিক্ত $25 বিলিয়ন বিনিয়োগে অঙ্গীকার করেছে। এটি চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এর দ্বিতীয় ধাপের অংশ, যার লক্ষ্য দ্বিপাক্ষিক কৌশলগত ও আর্থিক সম্পর্ক আরও গভীর করা। মঙ্গলবার বেইজিং এক বিবৃতিতে জানায়, তারা জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসলামাবাদের পাশে আছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে আয়রন ক্ল্যাড বন্ধু আখ্যা দিয়ে বলেন, সব আবহাওয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করা হবে। এবার নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরায়েল। ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। তাদের মতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটি ক্রমে আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়েছে। প্রবীণ বিশ্লেষক ফোর্টার এক বক্তব্যে বলেন, নেতানিয়াহুর কৌশলগত ব্যর্থতা এখন স্পষ্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী নেতানিয়াহুর সমর্থনও দ্রুত কমে যাচ্ছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিক পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান টাইমস জানায়, ইসরায়েলি দৈনিক হারেজের বিশ্লেষক ইয়োসি ফেটার লিখেছেন, দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে। ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ইতিমধ্যেই কড়া অবস্থান নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সম্প্রতি ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি ও চেক প্রজাতন্ত্র পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মাআরিফ এর বিশ্লেষক বেন ক্যাসপিট তার কলামে লিখেছেন, নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, আমাদের ঐতিহ্যগত মিত্ররা মুখ ফুরিয়ে নিচ্ছে, বিশ্ব একের পর এক দরজা বন্ধ করছে।
কিন্তু নেতানিয়াহু এখনও গাজার জনগণকে নির্মূল করার কল্পনায় বিভোর। এই সমালোচনাগুলো এমন এক সময় প্রকাশিত হলো যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে কয়েকজন জায়নিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত রেখেছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু সরকারের কঠোর নীতির কারণে ইসরায়েল কূটনৈতিকভাবে চাপে পড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হতে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে বৃহস্পতিবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে বরাবরের মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, যদিও একটি জরুরি পরিষেবা জানিয়েছে প্রথম ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একটি ব্যক্তি আহত হয়েছেন। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ছুটল 10 লাখ ইসরায়েলি। প্রথম ক্ষেপণাস্ত্রই ছোড়া হয় বুধবার দিবাগত রাত 3টার দিকে, যার ফলে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন প্রায় 10 লাখ বাসিন্দা। প্রতিবেদন মতে সাইরেন বাজানোর প্রায় 4 মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছিল। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল তাদের ফোনে একটি পুশ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তবে বৃহস্পতিবার দুপুরের কিছুক্ষণ আগে হুথিরা ইসরায়েলের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়। সেটিও প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ায় সাইরেন বাজে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরের ঘনবসতিপূর্ণ এলাকায়। প্রথম হামলার দায় স্বীকার করে হুথি গোষ্ঠী জানিয়েছে তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্র টাইমস অব ইসরায়েল। যুক্তরাষ্ট্র কি অর্থনৈতিক পতনের দিকে এগোচ্ছে? বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির এই দেশে এখন ঋণের পাহাড় জমেছে পরিমাণ $36.2 ট্রিলিয়ন। আর সেই ঋণের চাপেই কি এক ভয়াবহ ধ্বংসের মুখে মার্কিন অর্থনীতি? ডয়েচে ব্যাংকের এক বিশ্লেষক বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে হাজার কাটা ঘা এর মতো ক্ষয়ে যাচ্ছে। ফরচুন ম্যাগাজিনের প্রকাশিত এক নোটে ব্যাংকটির বিশ্লেষক জিম রিড মন্তব্য করেছেন, আমাদের হয়তো শেষের দিকে পৌঁছে গেছি, শুরুর অনেক পেরিয়ে এসেছে। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্লেষকদের আশঙ্কা, ঋণ যত বাড়ছে ততই বেড়ে চলেছে সুদের চাপ, অথচ অর্থনীতির প্রবৃদ্ধি সে তুলনায় তেমন বাড়ছে না। ফলে এই ঋণ ভবিষ্যতে কতটা টিকবে তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। মার্কিন রাজনীতিকরা ঋণ কমাতে নানা উদ্যোগ নিলেও তা অনেকের চোখে অতি সামান্য, অনেক দেরিতে নেওয়ার চেষ্টা। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখন এই প্রশ্নই ঘুরে ফিরে আসে, এই ঋণ কিভাবে সামলাবে আমেরিকা? গত সপ্তাহেই বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে মুজিট। AAA থেকে AA1 করা হয়েছে মার্কিন ঋণের মান। মুজিট জানিয়েছে, বাজেট ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের আর্থিক সক্ষমতা প্রশ্নের মুখে। যদিও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, মার্কেটকে বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ সতর্কতা নয়, এটি মার্কিন অর্থনীতির স্থিতিশীলতার উপর এক বড় ধরনের ধাক্কা। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এই সংকটের সমাধানে নতুন পথ দেখাচ্ছেন। তাঁর দাবি, গোল্ড কার্ড ভিসা স্কিম থেকে প্রাপ্ত অর্থ দিয়েই শোধ করা যাবে জাতীয় ঋণ। একই সঙ্গে তার সরকার খরচ কমিয়ে কার্যকারিতা বাড়ানোর কথাও বলছে। তবে সমস্যা হলো, কর কমিয়ে রাজস্ব কমিয়ে দিলে সরকারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। একদিকে খরচ কমাতে হবে, অন্যদিকে আয় কমছে। এই দুইয়ের ভারসাম্য রাখতে গিয়েই জটিলতা বাড়ছে। বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র আজ এক চরম অর্থনৈতিক পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে। একদিকে ঋণের পরিমাণ ভয়াবহ রকমের বাড়ছে, অন্যদিকে রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্তে গতি নেই। সময়ই বলে দেবে যুক্তরাষ্ট্র এই আর্থিক ঝড় সামলে উঠতে পারবে নাকি ধসের দিকেই এগোচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের একটি চিকেন স্নেক থাকলেও বাংলাদেশে আছে দুটি। তিনি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি ভারতের চিকেন স্নেকে আক্রমণ করে তাহলে ভারতও বাংলাদেশে 2 চিকেন স্নেকে আক্রমণ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি কড়া বার্তা দেন। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের একটি চিকেন স্নেক আছে, কিন্তু বাংলাদেশের 2টি চিকেন স্নেক আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন স্নেককে আক্রমণ করে, আমরা বাংলাদেশের 2টি চিকেন স্নেককেই আক্রমণ করব। মেঘালয়ের যে অংশ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত তা ভারতের চিকেন নেকের চেয়েও সরু এবং সেটি একদম হাতের কাছেই অবস্থিত।
এ বিজেপি নেতা ভারতকে আক্রমণ করার আগে বাংলাদেশকে 14 বার পুনর্জন্ম নেওয়ার দরকার বলেও মনে করিয়ে দেন। তিনি ভারতের সামরিক শক্তির কথা উল্লেখ করেন। এ সময় তিনি বিশেষ করে অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্মল কান্ট্রি বা ছোট দেশ, তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হিমন্তের এ সতর্কবার্তা এমন এক সময় এলো যখন খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পুরনো বিমান ঘাঁটি পুনর্জীবিত করতে যাচ্ছে। এই স্থানটি ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বলতে মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে সংযোগকারী সরু অরক্ষিত ভূখণ্ড। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় ভারতের 7 সিস্টার্সকে ভূবেষ্টিত উল্লেখ করে এ অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ বলে উল্লেখ করেন। হিমন্ত বিশ্ব শর্মার মতে বাংলাদেশেরও ভারতের শিলিগুড়ি করিডোরের মতো দুটি চিকেন স্নেক আছে। তার মতে একটি সরু করিডোর বাংলাদেশের প্রধান ভূখণ্ডকে বৃহত্তম বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে যুক্ত করেছে। দ্বিতীয় চিকেন স্নেকটি রংপুর বিভাগের দক্ষিণে অবস্থিত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের 2 কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার রাত 9টার দিকে ক্যাপিটাল জিউস মিউজিয়ামের বাইরে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার পর 30 বছর বয়সী ইলিয়াস রড্রিগেজ নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তিনি শিকাগোর বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে তাকে আটক করে হেফাজতে নেওয়ার পর তিনি ফ্রি ফ্রি প্যালেস্তাইন বলে স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আগে রড্রিগেজকে মিউজিয়ামের সামনে বারবার হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে তিনি একটি দলের দিকে হঠাৎ পিস্তল তুলে গুলি চালান। ঘটনাস্থলে ইসরায়েলের দূতাবাসের কর্মকর্তা 2 জন নিহত হন। ইসরায়েলের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, নিহতরা প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন। ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল। আয়োজক আমেরিকার জিউস কমিটি একে অকল্পনীয় সহিংসতা বলে আখ্যা দিয়েছেন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল হামলার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডনন একে ইহুদি বিদ্বেষমূলক সন্ত্রাস বলে মন্তব্য করেছেন। তথ্যসূত্র আল জাজিরা। দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে নিজেদের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে 2 দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে। এটিকে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ঐক্যমত্য আসে বেইজিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান আফগানিস্তানের ত্রিপক্ষীয় এক আনুষ্ঠানিক বৈঠকে, যেখানে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকটি ছিল চীনের বৃহত্তম আঞ্চলিক শান্তি ও সংযোগ নীতির অংশ, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মধ্যে এগিয়ে নেওয়া হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে স্পষ্ট আগ্রহ দেখিয়েছে এবং যত দ্রুত সম্ভব রাষ্ট্রদূত বিনিময় নীতিগতভাবে সম্মত হয়েছে। চীন এটিকে স্বাগত জানায় এবং এ সম্পর্কে উন্নয়নের সহায়তা অব্যাহত রাখবে। এদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, আর তা হচ্ছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পটি আফগানিস্তানের সম্প্রসারণের 3 দেশেই সম্মত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের পশ্চিমাঞ্চল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্য অবকাঠামোগত সংযোগ জোরদার হবে। প্রসঙ্গত, তালেবান 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে চীন, সংযুক্ত আরব আমিরাতে ও রাশিয়া সহ কয়েকটি দেশ কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করেছে এবং তালেবান নিয়োগকৃত রাষ্ট্রদূতের নিজেদের দেশেও স্বাগত জানিয়েছে। এর বিপরীতে পাকিস্তান ও আফগানিস্তান এখনো একে অপরের রাজধানীতে কেবল চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগেই সীমাবদ্ধ ছিল। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়ের পর পাকিস্তানকে চীনের পুরস্কার। পাকিস্তান পাচ্ছে 50% ছাড়ে আধুনিক J-35A যুদ্ধ বিমান। এবার নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল। হুতির জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ছুটল 10 লাখ ইসরায়েলি। ধসে পড়েছে মার্কিন অর্থনীতি, 36 ট্রিলিয়ন ঋণে দিশেহারা যুক্তরাষ্ট্র, ডয়েচে ব্যাংকের সতর্কতা। বাংলাদেশের 2 চিকেন স্নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত, 2 ইসরায়েলিকে হত্যার পর ফ্রি ফ্রি প্যালেস্তাইন যুবকের স্লোগান।
চীনের মধ্যস্থতায় কাছাকাছি পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক উন্নয়নে ঐক্যমত্য। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।